দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বীজ সংলাপে। দেশের ব্যবসা বাণিজ্যের গুরুত্বপূর্ণ নানা বিষয় আমাদের বীজ সংলাপেই আলোচনায় উঠে আসে। আজকেও তেমনই একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা দেশের ব্যাংকিং খাত নিয়ে আজকে আলোচনা করব। সেখানে ব্যাংকিং খাতের বিভিন্ন অনিয়ম, ব্যাংকিং খাতের বিভিন্ন যে ঘটনাগুলো ঘটছে, টুকটাক যে বিভিন্ন দেশের ব্যাংক যেখানে দেশের উন্নয়নের কাজে অবদান রেখে থাকে, সেখানে আমাদের দেশের ব্যাংকিং খাত অনেকটাই পিছিয়ে রয়েছে। এই বিষয়গুলো উঠে আসবে। এর বাইরে ক্রেডিট কার্ড নিয়েও আলোচনা হবে। আমাদের সাথে দুজন অতিথি রয়েছেন। জনাব এম.এস. শাকিল চৌধুরী রয়েছেন, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডিসিসি, আপনাকে স্বাগত জানাচ্ছি। এছাড়া রয়েছেন ডক্টর জামালউদ্দিন আহমেদ জামালউদ্দিন রয়েছেন আমার সাথে, সাধারণ সম্পাদক বাংলাদেশ অর্থনীতি সমিতি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা দর্শক, আপনারাও আমাদের অনুষ্ঠানে যোগ দিতে পারেন। আমাদের যে স্ক্রলে ফোন নাম্বারটি দেখাচ্ছে, এই নাম্বারে ফোন করে আপনারা আমাদের যে অতিথিরা রয়েছেন তাদের কাছ থেকে এইসব বিষয়ে প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারেন। আমাদের সহকর্মীরাও রয়েছেন বিভিন্ন স্থানে, তারাও যোগ দিবেন। আরও দুজন অতিথি রয়েছেন, চট্টগ্রাম থেকে রয়েছেন অতিথি, তারাও আমাদের সাথে যোগ দিবেন আলোচনায়। আমরা আলোচনায় চলে যাচ্ছি। দর্শক, আমি শুরুতেই এম.এস. শাকিল চৌধুরী আপনার কাছে আসতে চাই। ব্যাংকিং ব্যবস্থার বর্তমান যে অবস্থা, এটিকে আপনি কিভাবে মূল্যায়িত করবেন? আপনাকে ধন্যবাদ। ব্যাংক হচ্ছে যে কোনো দেশের অর্থনীতির জন্য প্রধানতম ভেহিকেল, যেটি দিয়ে এই অর্থনৈতিক কর্মকাণ্ড, উন্নয়ন, গতি প্রকৃতি, ব্যবসা বাণিজ্য সব কিছুরই মূল বহনকারী হচ্ছে ব্যাংক। এটা লিগেল স্ট্রাকচার। এখন আপনি যেটা বললেন শুরুতে, যেটি যে বাংলাদেশে ব্যাংকিং খাত অবদান রাখতে পারছে কিনা, আমি বলবো প্রথমে পারছে। যদি নাই পারতো তাইলে এই ইকোনমির যে এখনকার যে অবস্থানে আমরা এসেছি, এই যে গ্রোথগুলো হচ্ছে, বাজেটের বিভিন্ন রকমের কার্যক্রম হচ্ছে, সেখানে যদি ব্যাংক পিছন থেকে সহায়তা করতে না পারতো তাহলে এই পর্যন্ত আমরা আসতে পারতাম না। হ্যাঁ, আপনি যে কথাটা বলছেন সেটাকে আমি আবার একটু বলি যে এখানে আমরা এসেছি, কিন্তু ব্যাংকিং খাতের একটি অস্থিরতা আছে কিনা। হ্যাঁ, বাংলাদেশে ব্যাংকিং খাতে অস্থিরতা আছে। বাংলাদেশের ব্যাংকিং খাতে, এখানে বাংলাদেশ ব্যাংকের একজন ডাইরেক্টর সাহেবও আছেন, উনিও বলবেন যে বাংলাদেশ ব্যাংকিং খাতের নিয়ন্ত্রণ, পরিচালন এবং ব্যবস্থাপনায় যে স্বচ্ছতার অভাব আছে, এটি বলার অপেক্ষা রাখে না। প্রতিদিন বাংলাদেশের প্রতিটি নাগরিক এইটা উপলব্ধি করছে যে ব্যাংকিং খাতের ব্যবস্থাপনায় স্বচ্ছতার অভাব আছে, দৃষ্টিভঙ্গির অভাব আছে, রাজনৈতিক প্রভাব আছে। আজকে নয়, বহুদিন যাবৎ, যতদিন পর্যন্ত এই দেশের ব্যাংকিং ব্যবস্থা আছে, সরকারি ব্যাংকে সরকারি উদ্যোগে পরিচালক নিয়োগ দেওয়ার বিধান হয়েছে, ততদিন থেকেই সেখানে একটা অস্বচ্ছতা আমরা পরিলক্ষণ হচ্ছে। ভালো ভালো বেসরকারি খাতে ডাইরেক্টররা গেছেন বিভিন্ন ব্যাংকে, তারা ভূমিকা রাখার চেষ্টা করছেন। এর সাথে যারা খারাপ গেছেন, খারাপদের চাপে পড়ে ভালোরা কিন্তু ভূমিকা রাখতে পারছেন না। আজকে সরকারি খাতের ব্যাংকগুলোর যে অনাদায়ী ঋণের যে চাপ, যে বোঝা, এবং বারবার এইগুলোকে যে রিফাইন্যান্সিং করা, জনগণের ট্যাক্সের টাকা দিয়ে, এই জায়গাটা যদি বন্ধ করা না যায়, রাজনৈতিকটি দৃঢ় অবস্থান যদি এখানে না নেওয়া যায়, উনাদের মতো পরিচালক, আরও ভালো ভালো ম্যানেজমেন্টের চিফ এক্সিকিউটিভ কোনো কাজ করতে পারবেন না। কারণ এই সব কিছুর মূলে হচ্ছে রাজনৈতিক রাষ্ট্রীয় ব্যবস্থাপনা। এই রাজনৈতিক রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যতক্ষণ পর্যন্ত ব্যাংকিং খাতকে স্বচ্ছ প্রফেশনালি যদি মুভ করবার একটা মানসিক দৃষ্টিভঙ্গি এবং প্রশাসনিক নির্দেশনা যদি সরকারের সর্বোচ্চ মহল থেকে না থাকে, তাহলে হবে না। এখন যদি কেউ মনে করে যে আমি একটা রাজনৈতিক দল করি, যে কোনো দল, এ বি সি ডি যেটাই করি, আমার দল যখন ক্ষমতায় যাবে, আমি ওই ব্যাংকের পরিচালক হব। আর পরিচালক হলে, পরিচালকরা তো ব্যাংকে শুধু ওই আপনার বোর্ড মিটিংয়ের অনারারিয়াম ছাড়া তো আর আইনগতভাবে আর কিছু পাওয়ার কথা নয়। তাহলে এটার প্রতি এত আগ্রহ কেন? এগুলো তো একটু খেয়াল রাখা উচিত। এবং অনেক জায়গাতে পরিচালক আছেন যারা কিন্তু ব্যাংকের ব্যবস্থাপনায় সহায়তার থেকে অসহায়তাটাই বেশি হচ্ছে তাদের কারণে। এগুলো কিন্তু লোকনও নয়, এগুলো কিন্তু সরকারও জানেন। আমাদের বক্তব্যটা হচ্ছে, আমরা চাই বাংলাদেশের ব্যাংকিংকে নিয়ে আমরা গর্ব করব। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের ব্যাংকিংটাকে নিয়ে আমি সেন্টার ফর এনআরবি যে কাজগুলো করি, বিভিন্ন দেশে আমরা বাংলাদেশের ব্যাংককে প্রমোট করি। বাংলাদেশের ব্যাংককে প্রমোট যদি আমি না করি, এইটার যদি ভালো কালচার না বোঝাতে পারি বাইরে, তাহলে আমাদের কিন্তু ইন্টারন্যাশনাল বিজনেসে আমরা ক্ষতিগ্রস্ত হবে। এলসি বিজনেসে আমি চাপের মধ্যে থাকবো, আমার সবসময় এলসি নেগোশিয়েট করতে বিদেশি ব্যাংকগুলোর সাথে সমস্যা হবে। সুতরাং আমার ব্যাংকিং খাতটাকে স্বচ্ছ না রাখতে পারলে, স্থানীয় যে ব্যাংকিং ব্যবস্থাপনা আছে, ডোমেস্টিক মার্কেট যেটা আছে, সেখানেও জটিলতা হবে, ইন্টারন্যাশনাল যে মার্কেট আছে সেখানেও জটিলতা হবে। এবং এই যে অন্যায্য লেনদেন
এগুলো কিন্তু বন্ধ করা যাবে না যদি ব্যাংকিং খাতের ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং যে এক্সিকিউটিভস বা ম্যানেজমেন্ট যেগুলো আছে, ম্যানেজমেন্ট টিম যেটা আছে, এইটাকে যদি বোর্ড একটা নিরপেক্ষভাবে যদি কাজ করতে না দেয়, এখানে সমস্যা হবে। এবং বোর্ডকেও যদি নিরপেক্ষভাবে কাজ করতে সরকার না দেয় বা রাষ্ট্রীয় কাঠামো যদি না দেয়, তাহলে এই ইন্টারলিঙ্কের কারণে কিন্তু ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়, যেটার চাপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ডক্টর জামাল উদ্দিন, বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর অভিভাবক বলা হয়, আসলেই কি অভিভাবক? কতটুকু তারা নিয়ন্ত্রণ করতে পারে কিংবা কাজ করার সক্ষমতা রয়েছে? দেখুন, অভিভাবক, আপনি একটা সুন্দর কথা বলেছেন। অভিভাবক অভিভাবক অনেক আছেন। ব্যাংকিং ইটসেলফ ইজ এ সিস্টেম, এবং সেখানে বাংলাদেশ ব্যাংক হইল ওয়ান অফ দি অভিভাবক। এছাড়াও এটা কেন রাখা হয়েছে? এটা ওয়ান কাইন্ড অফ গেট কিপিং, কর্পোরেট গেট কিপিং, ডোন্ট ক্রস দি লিমিট, সেটা সেন্ট্রাল ব্যাংকের একটা কাজ। আসেন, আপনার এই যে কর্পোরেট গভর্নেন্সটা এনশিওর করার জন্য ব্যাংকিং রেগুলেশনটা আছে, এটা সেন্ট্রাল ব্যাংক তৈরি করে। ব্যাংকিং কোম্পানি আইন আছে, সেটাকে পার্লামেন্টে অ্যাপ্রুভাল হয়ে এনাক্ট করা হয়েছে, এবং সেটা কার্যকর হলো সেন্ট্রাল ব্যাংকের উপরে, অ্যাট দ্য সেম টাইম কমার্শিয়াল ব্যাংকগুলোর উপরে। কমার্শিয়াল ব্যাংকের মধ্যে রাষ্ট্রায়ত্ত আছে, আবার বেসরকারি আছে, এই হলো ভাগ। এখন ধরেন এই কমার্শিয়াল ব্যাংকগুলোও তাদের রাষ্ট্রায়ত্ত এবং অরাষ্ট্রায়ত্ত যেগুলো আছে সবগুলোর কিন্তু তাদের ম্যান্ডেট আছে। আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, কর্পোরেট গভর্নেন্সের যে সিস্টেমস অ্যান্ড প্রসিডিউরস, সেন্ট্রাল ব্যাংকের যে কর্পোরেট গাইডলাইন্স, এগুলো সব আছে। থাকার পরে এখন আসেন, হু ইজ দি অভিভাবক? গার্ডিয়ানকে। গার্ডিয়ান প্রাথমিক পর্যায়ে একটা কমার্শিয়াল ব্যাংকের তার বোর্ড অফ ডাইরেক্টরস, বোর্ডের চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর, ম্যানেজমেন্ট, এরা হলো ডিফারেন্ট স্টেজে, আপনার ডিফারেন্ট লেভেল অফ ডিসিশন মেকিং প্রসেসে তারা ইনভলভ। ইন দ্যাট কেস এখন ধরেন যদি বোর্ড এবং বোর্ডের মধ্যে দিয়েই কিন্তু একটা জিনিস পার হয়ে আসে, লোন স্যাংশনিং, তারপরে বাংলাদেশ ব্যাংক যে গাইডলাইন্সগুলো দেওয়া আছে, সেই গাইডলাইন্স অনুযায়ী মর্গেজ কত, লোনের জন্য কত রাখবে, রাখবে, এই সমস্ত নিয়মকানুন এলাবোরেটলি ডিসক্রাইব করা আছে। এবং সেই ক্ষেত্রে আপনার যদি ওইখানে যদি এটা না মানে, এবং সেন্ট্রাল ব্যাংক হলো আপনার ফাইনাল ডেস্টিনেশন ইজ সেন্ট্রাল ব্যাংক। এর আগে যে প্রসেসগুলো আছে সেখানে ডিউ ডিলিজেন্স ইন ক্রেডিট অ্যানালাইসিস, এটা আপনি করতেছেন কিনা, ক্রেডিট কমিটি আছে, বোর্ড অডিট কমিটি আছে, রিস্ক ম্যানেজমেন্ট কমিটি আছে, আইসিটি কমিটি আছে, HR কমিটি আছে, তারপরে কর্পোরেট গভর্নেন্স কমিটি আছে। এই সমস্ত কমিটিগুলো কিন্তু বোর্ড মেম্বার থেকে দিয়েই করানো হয়, এবং এটা কমিটি সিস্টেম অফ ম্যানেজমেন্ট। এবং সেই ক্ষেত্রে তারা ইন্ডিভিজুয়াল কেস বাই বেসিস, যেমন আপনার এক্সিকিউটিভ কমিটিতে কী থাকে, এক্সিকিউটিভ কমিটিতে থাকে লোনের যে প্রাইমারি যে ইভ্যালুয়েশনটা, সেটা আসে ক্রেডিট কমিটিতে আসে। আবার HR সংক্রান্ত কোনো জিনিস আছে, যদি HR কমিটি এটা এক্সিকিউটিভ ইসিতে পাঠায় এবং তার থেকে বোর্ডে যায়। সো দিজ আর দি প্রসিডিউরস, এবং প্রত্যেকটা লেভেলে ডুজ অ্যান্ড আনডুজগুলা ডিফাইন করা আছে। সেই ডেফিনেশন পার হয়ে কীভাবে এটা আসতেছে, এখন এখানে যদি একা সেন্ট্রাল ব্যাংককে অথবা মিনিস্ট্রি অফ ফাইন্যান্সকে অথবা কাউকে দায়ী করেন, এটা হবে না। এটা হোল প্রসেসটা হলো একটা ইন্টিগ্রেটেড প্রসেস। সেই ইন্টিগ্রেটেড প্রসেসে প্রত্যেকের লেভেল অফ রেসপন্সিবিলিটি, তার ডিউটিও আছে, সেখানে তাকে সে অ্যাকাউন্টেবল সেটার জন্য। সেটা যদি ইফ দে আর নট ডুইং, এখন তার বোর্ড অডিট কমিটি আছে, তারপর রিস্ক ম্যানেজমেন্ট কমিটি আছে, তারপর HR কমিটি আছে। কোনো এমপ্লয়ির বিরুদ্ধে যদি অন্যায়ভাবে, বেসরকারি ব্যাংকে শোনা যাচ্ছে বহু এমপ্লয়ির বিরুদ্ধে অন্যায়ভাবে তাদেরকে কিন্তু ডিসচার্জ করা, ডিসমিস করা হইতেছে ডিসক্রিমিনেট করে, এবং সেই ক্ষেত্রে এটার বিচার কিন্তু আলটিমেটলি সেন্ট্রাল ব্যাংকের কাছে আসে। যদি কেউ এটা কমপ্লেন করে, সেই ক্ষেত্রে এটা আসে। তারপরে আসে যে আমার ক্রেডিট অ্যানালাইসিস যে রুলস অ্যান্ড গাইডলাইন্স আছে, ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস এবং বেসেলসের যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী সেন্ট্রাল ব্যাংক কাস্টমাইজ টু বাংলাদেশ তারা কিন্তু এটা তৈরি করছে, সেটা কিন্তু ব্যাংকগুলোর উপরে দেওয়া আছে। সেই ক্ষেত্রে তারা ক্রেডিট অ্যানালাইসিসের সময় ওই ক্রাইটেরিয়াগুলো কিন্তু দেখে বোর্ড ক্রেডিট কমিটিতে আনবে। ক্রেডিট কমিটি এটা পাস করার পরে দেন ইট উইল গো টু দি বোর্ড। বোর্ড যখন অ্যাপ্রুভ করবে, এটা যাবে, ধরেন আপনার যদি কোনো রকমের নিয়মকানুন থাকে যে সেন্ট্রাল ব্যাংকে পাঠাতে হবে, কতগুলো রিকোয়ারমেন্ট আছে, আপনার যখন গ্লোবাল পজিশন যখন আপনার অ্যাকসিড করে, ইন দ্যাট কেস সেন্ট্রাল ব্যাংকের পারমিশন লাগে, সেটা কিন্তু আপনার সেন্ট্রাল ব্যাংকে থেকে পারে আসে। ইকোনমিক রেশনাল এবং লিগাল রেশনালগুলা
প্রতিটা চেক করার পরে ইকোনমিক ভাইবিলিটি টেস্ট করার পরে দেন ইট কামস টু যে সেন্ট্রাল ব্যাংক এবং কমার্শিয়াল ব্যাংক এই দুইজনে যদি এগ্রি করে ইন দ্যাট কেস এটা অ্যাপ্রুভাল দেয়, তারা পারমিশন দেয়। তো এই যে প্রসেসগুলোর ভিতরে এটা যদি একজন জড়িত থাকতো তাহলে ইউ ক্যান মেক রেসপন্সিবল টু 1%, কিন্তু এখানে কিন্তু প্রত্যেকটা লেভেলে ডিফাইন করা আছে কার লেভেল অফ রেসপন্সিবিলিটি ওয়াট, এবং সেই জন্য সে কতটুকু অ্যাকাউন্টেবল সেটাও কিন্তু বলা আছে। এই জিনিসগুলার কার্যকারিতা নাই, মেইন ফেলিউর হয়েছে এখানে। এবং সেই ফেলিউরের কারণে ভাই যে কথাগুলো বলেছেন এই কথাগুলো যদি সাম আপ করি আমরা, দেখা যাবে এই প্রসিডিউরগুলো ফলো করি না আসার পরে এট দি এন্ড অফ দিস ডে এই যে বাচ্চা জন্ম হবে এটা কি মেন্টালি ক্রিপল হবে না ফিজিক্যালি আনফিট হবে, এটা আনপ্রোডাক্টিভ হবে। এই জায়গাটাই সমস্যা কোথায়? এই রাজনৈতিক জায়গায় সদিচ্ছার অভাব? নট অনলি রাজনৈতিক, এটা কিন্তু সব কিছু মিলায়া হোল সোশ্যাল সিস্টেম। এখন যাদেরকে দিয়েছে গভর্নমেন্ট তো তাদেরকে বলতেছে যে এটা একজন ডিরেক্টর যখন কমার্শিয়াল ব্যাংকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় তাকে বলে সেই স্পন্সর ডাইরেক্টর হতে হলে তাকে বাংলাদেশি ন্যাশনাল হতে হবে। দেখেন আপনার এনআরবি ব্যাংক যারা আছে যেগুলোর পারমিশন দেওয়া হয়েছে এনআরবি নামে, এতগুলো ব্যাংকের যদিও দরকার নেই, আমরা উই ডু নট এগ্রি যে এত ব্যাংকের দরকার আছে। সেই ক্ষেত্রে এনআরবি ব্যাংকে যারা হয়েছে এদের প্রত্যেকটা যে ডাইরেক্টর স্পন্সর ডাইরেক্টর তাদের যে ন্যাশনালিটি আপনি যদি চেক করেন দেখা যাবে যে এরা অনেকেই বাংলাদেশি লোক, বিদেশি পাসপোর্ট কেমনে কেমনে নিচে নিয়ে এটা দেখাইছে অথবা নাই। সেই ক্ষেত্রে এটা পারমিশন দেওয়ার সময় এই যে ডিউ ডিলিজেন্স সেটা যদি আমরা করে থাকি তাহলে তো এই লোক আসার কথা না। এখন উনি আসার পরে উনি কি করবে বুঝেন, তাহলে জাল ডকুমেন্ট দিয়ে যদি কেউ আসা এই সমস্ত সিস্টেমে ঢুকে ইন দ্যাট কেস হি উইল ডু হোয়াট হি ওয়াজ, এবং এটা তার ন্যাচারাল প্রসেস, সেটা করবেই। সেই ক্ষেত্রে আপনার এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু ওই সমস্ত জায়গা থেকে আমি আসবো আপনার কাছে আবার। আমি চট্টগ্রামে আমাদের একজন অতিথি যোগ দিয়েছেন। দর্শক, চট্টগ্রাম থেকে আমাদের সাথে একজন অতিথি যোগ দিয়েছেন জনাব রাশেদুল আলম মামুন, ব্যবস্থাপনা পরিচালক, প্রাইম ডিস্ট্রিবিউশন গ্রুপ। জনাব রাশেদুল আলম মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আসবো আপনার কাছে। ডক্টর জামাল উদ্দিন স্যার রয়েছেন আমাদের সাথে, এম এস শাকিল চৌধুরী রয়েছেন। আমি এম এস শাকিল চৌধুরী আপনার কাছে একবার আসতে চাই। ব্যাংক লোনের ব্যাপারে আপনি যেহেতু একজন ব্যবসায়ী এবং ব্যবসায়ীদের নেতাও, সেক্ষেত্রে ব্যাংকের সাথে ব্যবসায়ীদের লোনের যে জায়গাটা রয়েছে এক্ষেত্রে অনেক সময় আমরা সমস্যার কথা শুনে থাকি যে লোন নেওয়ার ক্ষেত্রে বিশেষ করে যারা এসএমই খাতের লোন গ্রাহক রয়েছেন, লোন চান কিন্তু লোন অনেক সময় পান না। এই ব্যবস্থাটা কোনোভাবেই পরিবর্তিত হচ্ছে না, শুধু সেফ জোনে গিয়ে লোন দেওয়ার একটা প্রবণতা আমরা দেখি। না, সেফ জোনে যে কথাটা বলছি, সেফ জোনে কি আমরা লোন দিতে পেরেছি? ব্যাংক হচ্ছে কিন্তু একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান, প্রথমে এটা আপনাকে ভাবতে হবে। তার এখানে একটা লেনদেন আছে, তার একটা মুনাফা নেওয়ার ব্যাপার আছে, স্পন্সরদের ইনভলভমেন্ট আছে, শেয়ার হোল্ডারদের শেয়ার আছে, স্টক মার্কেটে যারা আছে তারা সবাই এইটার বেনিফিট চায়, আমরা একমত এটার সাথে। কিন্তু এর সাথে একটা সোশ্যাল কমিটমেন্ট থাকতে হবে। প্রত্যেক জিনিস বিজনেস উইথ এ সোশ্যাল কমিটমেন্ট। আমার একটা সোশ্যাল আর্ম থাকতে হবে যে আমি সেবাও করব, মুনাফাও করব, মানুষকে উপকারও দিব। আপনি যখন বড় কর্পোরেটগুলোকে লোন দিবেন বা আপনি মিডিয়াম স্কেল বা লার্জ স্কেল বিজনেসগুলোকে বা গ্রুপগুলোকে যখন লোন দিবেন, একটা পার্সেন্টেজ লোন কিন্তু আপনাকে এসএমইতে যেতে হবে। যদি না যায় তাহলে নিচের দিকের মানুষ যদি উঠে না আসে তাইলে কিন্তু আমার সামগ্রিক উন্নয়নটা হবে না। আমি একটা উপরের লেভেলে যদি খালি নার্সিং করতে থাকি, তার নিচের লেভেলটা ক্ষতিগ্রস্ত থাকে, আলটিমেটলি টোটাল সমাজ কিন্তু একসময় দেবে যাবে। তো সেই দেবে যাওয়া থেকে রক্ষা করতে হলে আপনাকে নিচের লেভেলেও নার্সিংটা করতে হবে। উনি একটা ভালো কথা বলেছেন যে এই যে অনেকগুলো টায়ার, উনি যখন নামগুলো বলছিলেন, যেহেতু উনি ওই পুরো প্রসেসটার মধ্যে সরাসরি সম্পৃক্ত, এই যে এতগুলো কমিটি করা হয়েছে এবং প্রত্যেকটাতে এক একজন রেসপন্সিবল ডিরেক্টর নিশ্চয়ই এগুলোর হেড করছেন, চেয়ার করছেন, এবং তিনি কিন্তু পর্যায়ক্রমে আবার বোর্ডে এসেও বসছেন। তো এতগুলো কমিটি হওয়ার পরেও এতগুলো অনাচার কিভাবে হচ্ছে? এই কিছুদিন আগে আমাদের হাইকোর্টকে ইন্টারভেন করতে হয়েছে একটা ব্যাংকের প্রক্রিয়াটার মধ্যে স্বচ্ছতা আনার প্রয়োজনে তদন্ত করবার জন্য। দুদককে একজন ঋণ গ্রাহককে গ্রেপ্তার করতে হচ্ছে। এই যে জিনিসগুলো, এই যে বাইরের প্রতিষ্ঠানগুলো আমার রেগুলেটরসের ভিতর থেকে আমি জিনিসটাকে ঠিক রাখতে না পারার কারণে দুদক, হাইকোর্ট এগুলোকে যে ইন্টারভেন করতে হচ্ছে, এটা কিন্তু আমাদের জন্য ভালো নয়। কারণ আমি কিন্তু আইসোলেটেড হয়ে সব কিছু করতে পারবো না। আমরা অনেক জিনিস করতে হলে ইন্টারন্যাশনাল পার্টিসিপেশন এবং তাদের স্ট্যান্ডার্ডাইজেশনটা আমাদেরকে মেনটেন করতে হবে। একটা ব্যাংকের 100 কোটি টাকা, 150 কোটি টাকা আমি লোন দিচ্ছি, তার ম্যানেজমেন্টের একটা দায়িত্ব আছে, একটা লিমিটেশন আছে, উনি যেটা বলেছেন। তারপরে বোর্ডের লিমিটেশন আছে। ওই লিমিটেশন যদি বোর্ড পর্যন্ত যায় তাহলে বোর্ডের রেসপন্সিবিলিটিটাকে আমি তো ডিজোন করতে পারি না, আমাকে তাকে নলেজে নিতে হবে।
তারপরে দায় দায়িত্ব হয়তো দেখা যাবে এমডি সাহেব অথবা যে ব্রাঞ্চের ম্যানেজার দিয়েছেন, দেখা যায় একজন ডিজিএম এজিএম পর্যন্ত কাজ করে শেষ হয়ে যায়। এবার কোর্ট বলেছে না, আপনাকে বোর্ডকেও এটার তদন্তের আওতায় আনেন। আমরা সারা দেশের মানুষ যারাই একটু নড়াচড়া করে চলাফেরা করছেন সমাজে, প্রত্যেকেই বুঝেন বড় লোনগুলোর ব্যাপারে বোর্ডের দায় দায়িত্ব আছে। এখন বোর্ড বলুক যে আমি বাধ্য হয়ে দিয়েছি, সেটা বলুক, বোর্ডকে বলতে দেন। আমরা এখন অনেক সময় হয় কি, সরকার যখন ডাইরেক্টরগুলো দেন, নিশ্চয়ই দিবেন, দেখে শুনে অনেক তরুণ ডাইরেক্টর আছেন ব্যাংকগুলোতে, খুব ভালো পারফর্ম করছেন, আমি অনেককেই জানি, কিন্তু অনেকে তো অনাচার করছে ভিতরে। অনাচারকারীগুলোকে যদি রোধ করা না যায়, তাহলে পুরো ব্যাংকিং ব্যবস্থার উপরে যে অনাস্থা আসছে, এটা কিন্তু আন্তর্জাতিকভাবে আমাকে ক্ষতিগ্রস্ত করবে এবং আন্তর্জাতিক কিন্তু চাপ সৃষ্টি হবে। ইন্টারন্যাশনাল ব্যাংকগুলো আমার এলসি নেগোশিয়েট করবে না এবং তারা হয়তো চার্জেস বাড়ায় দিবে। এই চাপটা কিন্তু ব্যবসায়ীদের উপরে পড়বে। আমরা চাই ব্যাংক ব্যবস্থার স্বচ্ছতা। আমাদের ব্যাংকগুলোতে কিন্তু খুব ভালো ভালো এক্সপার্টস ম্যানেজমেন্টের চিফরা আছেন, কিন্তু তারা করতে পারছেন না কেন? তাইলে তাদের অসুবিধাগুলো কোথায়? এগুলো বের হতে হবে। এই জন্য আমি বলছিলাম, আগে বোধহয় আপনাদের অনুষ্ঠানে একদিন বলেছি যে একটা ওয়াচডগ সিস্টেম বোধহয় থাকা উচিত, যে সবাই তার অসুবিধাগুলো বলবে এবং তাকে সেখান থেকে তার একটা পরিত্রাণের পদ্ধতি দিতে হবে। যেমন ওই যে কথাটা বলছেন, বাংলাদেশ ব্যাংক হচ্ছে রেগুলেটর সবগুলো ব্যাংকের, কিন্তু আমাদের বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থায় সব ব্যাংককে নিয়ন্ত্রণ করতে পারে না বাংলাদেশ ব্যাংক। কিছু ব্যাংককে সরাসরি সরকার নিয়ন্ত্রণ করছে, যেমন সরকারি ব্যাংক যেগুলো আছে। তাহলে পুরো সিস্টেমটার মধ্যে, ব্যাংকিং প্রসেসটার মধ্যে এবং বেশিরভাগ জটিলতা এবং খেলাপি ঋণের প্রবণতা কিন্তু সরকারি ব্যাংকগুলোতে আছে। এগুলোতে ফরমাইশের সুযোগটা বেশি আছে, যেহেতু সরকারি মালিকানায় আছে, সরকারের বোর্ড আছে। আমরা মনে করব সরকার তার অর্থনৈতিক কর্মকাণ্ডটাকে আরো গতিময় করবার জন্য এবং সঠিক ব্যবসায়ী এসএমইদেরকে লোন প্রোভাইড করবার জন্য এই জায়গাগুলো যেন ফরমাইশি লোন না হয়, একটা রিয়েল ব্যবসায়ী লোন পাবে। এই একজন মানে অসাধু ব্যবসায়ী যখন বাড়তি লোন নেয়, যখন সে পরিশোধ না করে, এটা সমাজে আরো বহুভাবে অনাচার তৈরি করে। এটা অনেক রকমের অন্যায্য লেনদেন হয়। এই টাকা দিয়ে সে রাজনীতি করতে যায়, রাজনীতির বিভিন্ন রকমের এই যে নিয়োগ বাণিজ্য, এটা বাণিজ্য, ওটা বাণিজ্য, মনোনয়ন বাণিজ্য, এই জিনিসগুলো কিন্তু এই মন্দরিনগুলো উৎসাহিত করছে। আমরা কিছু কিছু লোককে সবাই জানেন শত শত কোটি টাকার লোন নিয়েছে, ব্যাংকে টাকা পরিশোধ করে না, সে নমিনেশন আঁকড়ায় থাকার চেষ্টা করে, বড় বড় সভা সমাবেশ করে, ভালো ভালো হুজুরদেরকে নিয়ে যায়, উনারা বড় বড় সমাবেশে যোগদান করে তার বাহবা দিয়ে আসেন, সে তারপরে নমিনেশন চায়। এগুলো খেলাপি ঋণের প্রবণতা। বাংলাদেশের খেলাপি ঋণের প্রবণতার যে তালিকা মাননীয় অর্থমন্ত্রী দিয়েছেন, আমরা তো আশা করি রাজনীতিবিদরা এই তালিকাটা প্রথমে ধরবেন। লোকের তো তাদের দলে অভাব নাই, এই যাদের নামগুলো তালিকাতে আছে নির্বিশেষে তাদেরকে বাদ দেওয়া উচিত রাজনৈতিক কর্মকাণ্ড থেকে, এবং তাদের নমিনেশন কোনোভাবে যাতে দেওয়া না হয়। কারণ এই নমিনেশন বাণিজ্যটা উৎসাহিত করে ওই মন্দরিন গ্রহীতা অসাধু ব্যবসায়ীর নামে যারা ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে ঢুকেছেন, এরা সত্যি করতে ব্যবসায়ী নয়, এরা কিছু কিছু ব্যাংক ব্যবস্থাকে লুটপাট করছেন। এদেরকে বের করে রিয়েল বিজনেসম্যান যারা, তারা যাতে লোনগুলো পায়, সহজে পায়, ব্যাংক যেন তাদেরকে ব্যাংকার্স ক্লায়েন্টস রিলেশনে লোন সহজে দিতে পারে এবং লোনের এই প্রসেসটার লিমিটটা কমায় আনা, মানে লিড টাইমটা এবং ঝামেলা মুক্ত করা। এই অসাধুদেরকে যদি সরাই দিতে পারে, রাষ্ট্র, সরকার, ব্যবস্থাপনা, ব্যাংক ম্যানেজমেন্ট, রেগুলেটর সবাই মিলে যদি আমরা হই, দুদক একটা কাজ করেছে, আমরা অ্যাপ্রিসিয়েট করি। আমরা চাই দুদক একেবারে মানে স্বচ্ছ দৃষ্টিভঙ্গি নিয়ে, একেবারে ইনসাফ ভিত্তিক সে এই অসাধু ব্যবসায়ীদেরকে টার্গেট করুক, করে তাদেরকে চ্যালেঞ্জ যদি না করে, তাহলে ব্যাংকিং ব্যবস্থার এই অনাচার এবং এই রক্তক্ষরণ থেকে আমরা ব্যবস্থাটাকে বের করতে পারবো না। আর যদি না হয়, আপনি অন্যায্য যদি লেনদেন করেন, আপনি জঙ্গিবাদ রোধ করতে পারবেন না, আপনি মানে সন্ত্রাসবাদ রোধ করতে পারবেন না। এই টাকাগুলো ব্যাংকিং প্রসেসে যদি ট্রানজ্যাকশন হয়, আপনি ডিটেক্ট করতে পারছেন কে কি করছে। সেই জন্যই আমি মনে করি ব্যাংকিং ব্যবস্থার স্বচ্ছতা সমাজের সকল জিনিসের জন্য প্রয়োজন। এই বিষয়ে আমি কথা বলবো ডক্টর জামাল উদ্দিন আপনার সাথে। একটু চট্টগ্রামে যেতে চাই, সেখানে আমাদের একজন অতিথি রয়েছেন, জনাব রাশিদুল আলম মামুন। আপনি আমাদের সাথে যোগ দিয়েছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাই, আমরা আজকে ব্যাংক ব্যবস্থাপনা নিয়ে কথা বলছি। ব্যাংক ব্যবস্থাপনার বর্তমান যে প্রেক্ষাপট রয়েছে, এই প্রেক্ষাপটকে আপনি কিভাবে মূল্যায়িত করছেন? ধন্যবাদ আপনাকে। অনেক গুণী ব্যক্তিত্ব আপনাদের সাথে সামনে বসে আছেন। একটু আগে জি বা জামাল উদ্দিন সাহেব যেটা বলেছেন, অনেক কথাই চলে আসে ব্যাংক ব্যবস্থার ব্যাপারে। সত্যি কথা বলতে কি, ব্যাংকগুলোকে এখন যে হারে ব্যাংকে আমাদের দেশে যেভাবে আমাদের রিজার্ভ বাড়ছে, আমাদের দেশে যেভাবে উন্নয়ন হচ্ছে, এই উন্নয়নের সাথে আমাদের ব্যাংক ব্যবস্থাকে আরও ফ্লেক্সিবল করতে হবে। আমি বলবো সরকার
ব্যাংকের যে সুদের হার, যেটা মনে করেন আছে সিঙ্গেল ডিজিট আনার কথা, সেটা আমরা এখনো পর্যন্ত কিন্তু পাইনি। আমি নিজে একজন এসএমই ক্লায়েন্ট হিসেবে কাজ করে আসছি। আমরা এখন অনেক অনেক বেশি সুদে ঋণ নিয়ে কাজ করে আসছি। সরকার কমার্শিয়াল খাতে আপনার বেশি ঋণ দিয়ে যাচ্ছে। আর যেই সব অব্যবস্থাপনার কথা বলতে গেলে আমি বলবো ব্যাংকে উপর থেকে নিচে পর্যন্ত যারা আছেন প্রত্যেকজনেই কিন্তু স্ব জায়গায় কিন্তু অধিষ্ঠিত। ব্যাংকের সিআরএম ডিভিশন আছে, বিজনেস ডিভিশন আছে, বোর্ড অফ ডিরেক্টর আছে, সেই সাথে বাংলাদেশ ব্যাংক রেগুলেটর হিসেবে যা করছে এটাতে যদি আরও কঠোরভাবে নিয়ম নীতি পালন করা হয় তাহলে আমার মনে হয় এই খাতটা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। পিছনে কি হয়েছে সেটা নিয়ে যদি আমরা এখনো বসে থাকি তাহলে কিন্তু আমরা সামনে এগোতে পারবো না। পিছনে যা হয়েছে এটাকে আমাদের এক্সপেরিয়েন্স এবং অভিজ্ঞতা হিসাবে নিয়ে সামনে যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি, বাংলাদেশকে যাতে সুন্দর একটি ব্যবস্থায় নিয়ে যেতে পারি, এই জন্য আমাদেরকে সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে। আমরা আগে কি করেছি এটা নিয়ে যদি এখন বসে থাকি, সত্যি কথা বলতে কি যে আমাদের সামনে নতুন নতুন যে প্রজন্ম আসছে তাদেরকে এটা একটা শিক্ষা হিসাবে দিয়ে আমরা যাতে বাংলাদেশের উন্নয়নকে এখন যেভাবে আসছে আর তার থেকে আরও ভালো অবস্থায় নিয়ে যেতে পারি। রাশেদুল আলম মামুন, আপনাকে ধন্যবাদ। আমি আসবো আবার আপনার কাছে। ডক্টর জামাল উদ্দিন, খেলাপি ঋণের যে তালিকা প্রকাশ করা হয়েছে, জনাব শেখেল চৌধুরী সেই বিষয়ে কথা বলছিলেন। এই বিষয়টি আপনি কিভাবে কাজ করা যায় এই খেলাপি ঋণ গ্রাহকদের বিরুদ্ধে? কোনো পদক্ষেপ এখন আমরা দেখছি না কিন্তু। ঋণ হওয়ার কতগুলো আছে কন্ট্রোলেবল কজ আর কতগুলো আছে বিয়ন্ড কন্ট্রোল। এগুলাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। সেটা আপনি যদি করেন তখন দেখবেন যে, এবং আরেকটা জিনিস বাইর করা উচিত যে এখন যে ব্যাংকিং ব্যবস্থার যে অনিয়ম মানে চলছে বলে অনেকে বলেন, এটা কিন্তু এই দেশের সিস্টেমিক প্রবলেম। এটা কিন্তু এখন থেকে না, সিন্স দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। তখন আপনার যে ব্যাংক ন্যাশনালাইজেশনের পরবর্তী পর্যায়ে যে সমস্ত ব্যাংকগুলো প্রাইভেট সেক্টরে আসছে তাদের স্পন্সরদের যদি লিস্ট নেন, এখানে দেখা যাবে যে আপনার স্পন্সর যারা আছেন এনারা একসময় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ গ্রহীতা ছিলেন। অনেকের গায়ের মধ্যে এটা আছে। এখনও আপনার একটা সিস্টেমিক প্রবলেম সেটা আছে, সেটা হলো যে এক ব্যাংকের প্রাইভেট সেক্টর ব্যাংক যেগুলো হচ্ছে সেখানেও তারা একজন আরেকজনকে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে লোন দিচ্ছে। অনেক ক্ষেত্রেই অনেক ডকুমেন্টেশন ল্যাপসেস আছে, তারপরেও কিন্তু উনি ফেভারিটিজম, এখন যদি বলেন যে পলিটিক্যাল হতে পারে, সোশ্যাল হতে পারে, এগুলো কিন্তু উই হ্যাভ ইনহেরিটেড। আমরা কিন্তু এটা হঠাৎ করে এটা সৃষ্টি হয় নাই। এখন যদি আপনার ক্লাসিফিকেশন নিয়ে আমরা উদ্বিগ্ন, সবাই উদ্বিগ্ন, কারণ 1,13,000 কোটি টাকার উপরে নাকি বলা হয় যে আছে এটা। সেটা যদি হয় তাহলে একটা এজিং করা উচিত যে ডিউরিং হুইচ পিরিয়ড এগুলা কোন পিরিয়ড থেকে এটা রোগী হয়েছে। রোগী তো আর একদিনে হয় নাই, হঠাৎ করে হয় নাই। এবং তার যে হওয়ার মধ্যে দিয়ে এইজিংটা যদি করেন তাহলে আপনি দেখবেন যে তাহলে তাদের কোনগুলো আপনার সলভেবল, কোনটা সলভ করা সম্ভব না, সেটা নেওয়ার জন্য রাষ্ট্রের হস্তক্ষেপ কোথায় দরকার সেগুলোকে কিন্তু আমরা যদি এই ধরনের, আপনার অনেকবার বলা হয়েছে একটা ব্যাংকিং কমিশন যদি পার্মানেন্ট ব্যাংকিং কমিশন থাকে তাহলে সেই ব্যাংকিং কমিশনের মূল কাজে হবে সরকারকে সহায়তা প্রদান করা, যেটা আপনার এখনকার যে ব্যাংকিং মিনিস্ট্রি এটা দে আর নট ক্যাপেবল অফ ডুইং সাচ অ্যাক্টিভিটিস। ওনাদের সেই এক্সপার্টিস সেটা গ্রো করে নাই। ব্যাংকিং মিনিস্ট্রিটা খোলা হয়েছে কিন্তু সে ব্যাংকিং মিনিস্ট্রিতে এই বিষয়গুলো যে গবেষণা করে এবং একটা সরকারকে দিক নির্দেশনা দিবেন অথবা সিস্টেমকে দিক নির্দেশনা দিবেন, সেটাও কিন্তু আপনার ওইভাবে আমরা পাই নাই। যে কারণে আপনার একটা যদি রেভিনিউ আপনার ব্যাংকিং কমিশন ছিল এবং সেই ব্যাংকিং কমিশনের রেকমেন্ডেশনে কিন্তু বাংলাদেশে এই প্রাইভেট সেক্টরের ব্যাংকগুলো কিন্তু জন্ম, ওই কমিশনের রেকমেন্ডেশনের ভিত্তিতেই। এখন আপনার ওই কমিশন যদি আবার আমরা চালু করতে পারি, সেই চালু করার পরে দেখা যাবে যে আমরা হাউ টু ডিল উইথ দোজ। এটা কিন্তু পৃথিবীর নতুন কোনো সমস্যা না।
আমেরিকাতে আপনি দেখেন যে বড় বড় সিটিএনের মতন ব্যাংক, সেখানে তাদের ওখানে জালিয়াতি হয়েছে, ব্যাংক জালিয়াতি। ইটস নট নিউ ইন বাংলাদেশ, ইটস এ রেগুলার হ্যাপেনিং ইন দি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। আমেরিকাতে দেখেন, ইংল্যান্ডে দেখেন, গ্রিনলেস ব্যাংক। আমাদের এখানে বলা হয় যে বিদেশি ব্যাংকের লোকজন আসিয়া আমাদের এটা ঠিক করবে। আই ডু নট বিলিভ দ্যাট, বিকজ ওই সমস্ত ব্যাংকের মানি লন্ডারিং এর কেসের আসামিরা এখন আমাদের প্রাইভেট ব্যাংকের আপনার অ্যাডভাইজারি অনেকে টেলিভিশনে এসেও টক শো করে। এবং দেখা গেছে যে আমাদের এখানে যে বিদেশি ব্যাংকের যে সমস্ত লোক চাকরি থেকে বাইরে হয়ে গেছে, তারা এখন আমাদের সরকারের অ্যাডভাইজার হতে চায়। এদেরকে স্পেসিফিক অভিযোগে, জালিয়াতির অভিযোগে তাদেরকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। সেই সমস্ত লোক এখনো দেখবেন এখানে আমাদের এখানে অ্যাডভাইজার হিসেবে কথা বলে। এগুলো বাদ দিয়া নিরেট পেশাদার লোকজনকে আপনি যদি একটা ব্যাংকিং কমিশন করেন, সেখানে দেয়ার শুড বি এ লয়ার, দেয়ার শুড বি এ ব্যাংকার, দেয়ার শুড বি এ ইকোনমিস্ট, দেয়ার শুড বি এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, দেয়ার শুড বি ইঞ্জিনিয়ার, প্রফেশনাল লোক দিয়া। তখন আপনার একজন জাজ তাদেরকে রাখলেন, তখন আপনি দেখবেন যে এটা সমস্ত পয়েন্টগুলোকে আপনি একসাথ করে যখন আপনি টু অ্যাড্রেস দিস সিচুয়েশন, সেই ক্ষেত্রে আপনি যদি করেন, এটা করা সম্ভব। আমি সরকারকে গাইডেন্স দিতে পারে। এবং উনি যে কথাটা বলছেন, আমি ওনার সাথে একমত সম্পূর্ণ। এবং আমি কয়েকদিন আগে একটা কথা বলেছি এক জায়গায়, যে এই যে বিদেশি আনার প্রবণতা, এটার মধ্যে কিন্তু একটা অস্বচ্ছ ব্যবস্থাপনা রয়েছে। এই যে নিয়োগ প্রক্রিয়া, বিদেশিদেরকে নিয়োগ প্রক্রিয়ার মধ্যে কিন্তু একটা সুবিধা আদায়ের সুযোগ আছে। বিদেশে ভিক্ষা করে, ভিক্ষুক আনি এখানে কনসালটেন্ট হিসেবে আমাদের, কারণ ওকে আনার যে প্রসেস, এই প্রসেসে যারা জড়িত থাকেন তারা একটা সুবিধা নেবার সুযোগ থাকে। এখানে নিচ্ছেন কিনা আমি বলবো না, বলছি যে নিচ্ছেন। উনি জানেন হয়তো, সেই নিয়মটির মধ্যে দুর্বলতা রয়েছে। আপনার বিদেশের রাস্তায় ভিক্ষুক, তাকে টাই স্যুট পরায়া বাংলাদেশে কনসালটেন্ট হিসেবে দেওয়া হয়। আমাদের এবং দেশে, দেখা যায় আমাদের এখানকে ইঞ্জিনিয়ার বলেন, ডাক্তার বলেন, লয়ার বলেন, এনাফ। আমাদের দেশে যে উনি বলছেন যে আমাদের দেশে আমি মনে করি অনেক এক্সপার্ট লোক আছে, এগুলোকে ব্যবহার করতে হবে। আমাদের বাংলাদেশি অরিজিন অনেক প্রবাসীও ভালো লোক আছে। দেশীয় এক্সপার্ট থেকে দূরে থাকা হচ্ছে কেন? দেশীয় এক্সপার্ট থেকে দূরে করাপশনটা করতে সুবিধা ওদেরকে আনলে। ওই যে আনার প্রক্রিয়ার মধ্যে সুবিধা গ্রহণ করা যায়। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বাইরে বিজনেসের মধ্যে আছে, দেখেন আমরা তো বিজনেসে নাই, কিন্তু দেখা গেছে যে গার্মেন্টসে বহু লোক আছে, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার তাদেরকে সব বিদেশের দুনিয়ার রদ্দিমালানি এখানে ঢুকাইছে। সেগুলো এখানে আমাদের দেশের ছেলেপেলেদেরকে চাকরি দেয় না, কারণ বিকজ এরা দেশের রুলস এন্ড রেগুলেশন জানে, যে আমি রুলস এন্ড রেগুলেশন জানে, এবং মানি লন্ডারিং এর রুলস রেগুলেশন জানে, ট্যাক্সের প্র্যাকটিস জানে। ওরা কিছু জানে না, তাদেরকে দিয়ে মানি লন্ডারিং করতে সুবিধা। এই বিষয়ে এই জন্যই আপনার কাছে আপনি বাইরের দেশে থেকে অ্যাকাউন্টে বিরতি নিতে হচ্ছে। দর্শক, ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমাদের আলোচনা চলছে, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিয়মিত আয়োজন বীজ সংলাপে। আমরা দেশের ব্যাংকিং ব্যবস্থাপনা নিয়ে কথা বলছি। জনাব এম এস শাকিল চৌধুরী, আমি কথা না বাড়িয়ে আপনাদের কাছে আসতে চাই। বিরতিতে যাওয়ার আগেই ঋণ খেলাপি এবং অনেক বিদেশি এনআরআই আমাদের দেশে এসে যে ব্যাংকিং ব্যবস্থাপনার মধ্যে ঢুকছে, এই বিষয়টি নিয়ে কথা হচ্ছিল। এইখানে আসলে করণীয় কি? না, আমি বলছি যে ব্যাংকিং ব্যবস্থাটায় শুধু যে ব্যাংকের ব্যবস্থাপনা কমিটি বা বোর্ড কমিটি তা নয়, এই পুরো প্রক্রিয়ার সাথে এই উৎপত্তি স্থলটার যে উনি যে ত্রুটিগুলো বলেছেন, এগুলো কিন্তু আমাদের দেখতে হবে। আমি আইনের বাইরে কোনো মানুষকে যখন সহায়তা দিব, সেই লোক কেন দিচ্ছি, তাহলে আমি একটা বেনিফিট পাচ্ছি, প্রথমে এটা ধরে নেওয়া উচিত যে আমি বেনিফিট না পেলে ন্যায্যের সীমার বাইরে গিয়ে আমি কাউকে সহায়তা করছি কেন। অথবা যদি কোনো তাকে সোশ্যাল কোনো কজের কারণে দেই, সেটা মিট আপ সে করতে পারছে কিনা। উনি যে ব্যাংকগুলোর অনেকগুলো নতুন ব্যাংকগুলো আছে, বিভিন্ন ব্যাংকের বিভিন্ন রকমের প্রোডাক্ট তারা কিন্তু সহকারে কিন্তু এই প্রপোজালগুলো তারা এগ্রি করিয়েছে, তারা কিছু কিছু ফিচার দিয়েছে। এই ফিচারের কারণে আমার এই ব্যাংক দেওয়া, বাট দে আর নট ডুইং দ্যাট জব। আমি ওই কথাই বলতে যাচ্ছি। যদি আমি বলি, আজকে ধরেন এই যে এনআরবি ব্যাংক উনি কথাটা এনেছেন, আমরা এনআরবিটাকে কি জন্য দিয়েছিলাম? টু এনকারেজ এনআরবিস, তারা যেন মনে করে যে আমাদের সেবা দেওয়ার জন্য আমাদের নিজেদের প্রতিষ্ঠান দেশে সরকার করে দিয়েছেন, যাতে করে তারা উৎসাহিত বোধ করেন। আমাদের এখন দেখা উচিত এই এনআরবি ব্যাংকগুলো তাদের যে পারপাসে তাদেরকে দেয়া, ডিফাইন্ড এজেন্ডা, ইয়েস, এবং যে ফিলোসফিতে দেওয়া হয়েছে, তারা রেমিটেন্স প্রমোট কিভাবে করেছেন, তারা এনআরবি
নন রেসিডেন্ট বাংলাদেশি যারা আছেন তাদেরকে কি সহায়তা, বিজনেস প্রমোশনে তারা কি Yes. কমিটমেন্ট করছেন, সাপোর্ট কি করছেন, কোনো ত্রুটি তাদের আছে কিনা, বা সরকারের আর কোনো সহায়তা দরকার কিনা। এগ্রিকালচার ব্যাংক নামে এগ্রিকালচার অনেকগুলো ব্যাংক করা হয়েছে, এইগুলো এগ্রিকালচার প্রমোশনে কি সার্ভিস দিচ্ছে, আর দে ডুইং দ্যাট জব। অথবা দিচ্ছে নাকি গুলশানে এসে বড় বড় কোনো প্রতিষ্ঠানে লোন দেওয়ার জন্য নাম দিচ্ছে এগ্রিকালচার ব্যাংক, দিচ্ছে ওটা, এবং সেটা খেলাপি হচ্ছে কিনা। এই জায়গায় নতুন কোনো ব্যাংক শত শত কোটি টাকা খেলাপি হয়ে গেছে, এটা তো ভয়ঙ্কর অবস্থা। এগুলো কোথার থেকে যাচ্ছে? উনি আর একটা কথা বলছেন, আমরা আর মামুরা কেমনে, আমি এক ব্যাংকের ডাইরেক্টর, আপনি আর এক ব্যাংকের ডাইরেক্টর, ডিল হচ্ছে যে তোমার ব্যাংক থেকে আমাকে দিবা, আমার ব্যাংক থেকে তোমাকে দিব। যেহেতু আমি এই এখান থেকে নিতে পারতেছি না, এই যে জিনিসগুলো আছে এইগুলোর তো ওয়াচডগ থাকা উচিত। তাহলেই বোঝা যাবে যে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার প্রসেসটাকে আমরা যদি নিয়মের মধ্যে না রাখতে পারি, শুধু দেশেই ক্ষতিগ্রস্ত, বিদেশেও ক্ষতিগ্রস্ত হব এবং দেশের সোশ্যাল সিস্টেম নষ্ট হবে। আপনি আজকে ব্যাংকের টাকাগুলো খেলাপি হয়ে যাচ্ছে, আপনি ভর্তুকি দিচ্ছেন ট্যাক্সের টাকা নিয়ে, আপনাকে ভ্যাট বাড়াইতে হচ্ছে, ট্যাক্স বাড়াইতে হচ্ছে, এগুলো করতে এই যে অপচয়গুলো হচ্ছে। আমরা এখন যদি, এক ভাই বলছিলেন যে পিছনে যা হয়েছে আমাদেরকে ছেড়ে দিয়ে সামনে এগুতে হবে, আমরা নিশ্চয়ই সামনে এগুবো, কিন্তু পিছনে যে ত্রুটি হয়েছে এগুলোকে আমাদেরকে যদি এগুলোকে নজরে না রাখি, ভবিষ্যতে এই ত্রুটি বন্ধ করতে পারবো না। শিক্ষা, ওটা থেকে শিক্ষা হতে শিক্ষা হবে। নিতে হবে। যে যিনি খেলাপি করেছেন, ইন্টেনশনাল ঋণ খেলাপি এবং নন ইন্টেনশনাল ঋণ খেলাপি, কেউ আছে ব্যবসায়িক কারণে, পরিস্থিতির কারণে সে খেলাপি হয়েছে, আমরা তাকে সহায়তা করব, তাকে সাপোর্ট করব। আর যিনি ইচ্ছাকৃতভাবে লোন নিয়েছেন, কিছুই নাই, কাগজপত্র, ট্রেড লাইসেন্স 3 দিয়ে, ব্যাংক শুনেছি ট্রেড লাইসেন্স 3 থাকলেই লোন পাওয়া যেত, এই জাতীয় যারা নিয়েছেন তারা তো ইন্টেনশনাল নিয়েছেন, তারা হয়তো রাজনীতি করবেন, তারা আর বিভিন্ন সমাজনীতি করবেন, বিভিন্ন জায়গায় লিডারশিপ পয়সা দিয়ে কিনবেন। এই জিনিসগুলো ডিটেক্ট করা উচিত। আমি প্রায়ই বলি, যারা বিভিন্ন রকমের পাবলিক অফিস হোল্ড করছেন তাদের সকলের সম্পদের হিসাব তাদের কাছে দেওয়া উচিত, তাহলে বোঝা যাবে কোথা থেকে কিভাবে কি হচ্ছে। আমাদেরকে পুরনো সময় থেকে দুঃখিত শিক্ষা নিতে হবে, এই কথাটি অতিথি বললেন, আমাদের এম এস শেখর চৌধুরী উনিও বললেন। আমরা কি আসলে নিচ্ছি? এখন পর্যন্ত কি কোনো দৃশ্যমান পদক্ষেপ ধারাবাহিকভাবে দেখছেন এরকম আপনি কিছু? দেখেন, এটা দেখতে হবে, করতে হবে। সেটা হলো যে আপনার এনআরবি ব্যাংকগুলা, যে পয়েন্টটা উনি উঠেছেন, আমি একটু এটা ওনার সাথে একটু অ্যাড করতেছি। জি। সেটা হলো এনআরবি ব্যাংকটা কেন করা হয়েছে? করা হয়েছে রেমিটেন্সের গ্রোথ করার জন্য। এতগুলো এনআরবি ব্যাংক করার পরে হোয়াট ইজ হিজ শেয়ার, এদের শেয়ার আমরা উই শুড ইভ্যালুয়েট নাও। আমরা পারমিশন যখন দিলাম তারপর থেকে এই পর্যন্ত এটা কি হলো? আর দে ডুইং দি ট্রেডিশনাল ব্যাংকিং বিজনেস, মর্গেজ বেজ, আমি লোন দিলাম, ওটা করলাম, সেটা করলাম, এগুলা যে এলসি খুললাম, এটা তো আমাদের এনাফ ব্যাংকিং সিস্টেমে এনাফ ব্যাংক আছে এটা করার জন্য। এনআরবি ব্যাংকগুলো করা হয়েছে সেটাকে আপনাকে ওই ট্রেডিশনাল সিস্টেম থেকে একটা নিউ ইনোভেটিভ আইডিয়া নিয়ে, এবং সেখানে তাদের এজেন্ডাটা ফিক্স করা হয়েছে, তাদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে যে ডিফাইন্ড অবজেক্টিভ, তারা নিউ ভ্যালু এডিশন কী করবে ইকোনমিতে, সেই কারণে তাদেরকে এই পারমিশনটা দেওয়া হয়েছে। এখন দেখা গেছে যে তারাও কিন্তু আপনার ওই পুরান ব্যবসায়ী করতেছে, সেই মর্গেজ বেস বিজনেস। তো এটার জন্য তো এনআরবি ব্যাংকের দরকার নেই। ইন দ্যাট কেস আপনি ইউ ডোন্ট নিড দিস। এনআরবি ব্যাংকটা মূলত করা হয়েছে আপনার ফরেন রেমিটেন্স অ্যাট্রাক্ট করা, নিউ ইনোভেটিভ আইডিয়া ডেভেলপ করা এবং ব্যাংকিং সিস্টেমে ইমপ্লিমেন্ট করা। বাইরে আমাদের নতুন যে সমস্ত করিডোর আছে, আমাদের এক্সিস্টিং যে করিডোরগুলো আছে এনআরবি রেমিটেন্স আসার, এটা তো একটা, কিন্তু আদার করিডোরস আনএক্সপ্লোরড, সেগুলোকে প্রতি বছর আমরা কয়টা জায়গায় আনতেছি। আপনাকে এখানে ইন্টারাপ্ট করি, বাংলাদেশ ব্যাংক কিন্তু এই এনআরবি ব্যাংকগুলোকে পারমিশন দিয়েছে Yes. নির্দিষ্ট কিছু ফিচারের উপর। Yes. আপনারা কি কোনো সময় তাদেরকে জিজ্ঞেস করেছেন বা দেখেছেন যে তাদের অসুবিধা কোনো কিছু হচ্ছে কিনা? ওই না, কাজটা করতে? এগুলা কিন্তু দেখা হচ্ছে, তাদের এটা দেখা হচ্ছে, কিন্তু কার্যকারিতা হচ্ছে না, এটা বলতে পারেন। না, তো কার্যকারিতা করারও তো নিশ্চয়ই কার্যকারিতা তো করতে হবে। কার্যকারিতা না করে তাহলে আমি ওয়াই আই এম দেয়ার। এখানে বাংলাদেশ ব্যাংকের দায়িত্বটা, বাংলাদেশ ব্যাংক আছে, দায়িত্ব অবশ্যই আছে, ফাইন্যান্স মিনিস্ট্রির আছে, তারপর আদার রেগুলেটর যারা আছে তাদের আছে না, যারা পারমিশন তো বাংলাদেশ ব্যাংক একটা স্টেজে যাইয়া দিয়েছে প্রথম পর্যায়ে। দেখুন আমাদের দেশে সব প্রাইভেট সেক্টরে ব্যাংককে দেওয়ার জন্য যে এবিলিটি, ব্যাংক দেওয়ার জন্য আমাদের এখানে কিন্তু অনেক ক্ষেত্রে রিল্যাক্সড ওয়েতে দেওয়া হয় ইনিশিয়াল স্টেজে, তা না হলে তো আপনি প্রমোট করতে পারবেন না। উই আর চেঞ্জিং আওয়ার সেলফ ফ্রম কমান্ড ইকোনমি টু মার্কেট ইকোনমি। ইটস এ চেঞ্জিং প্রসেস, রিফর্ম প্রসেসে হঠাৎ করে যদি আপনি কড়া আইন নিয়ে শুরু করেন তাহলে ইউ ক্যানট ইমপ্লিমেন্ট দ্যাট। সেই ক্ষেত্রে একটা ডুয়েবল স্টেজে আপনার দেখা যায় যে আপনার যাওয়ার পরে আস্তে আস্তে আপনি টাইট করেন। যেমন ব্যাংকিং সিস্টেমে একসময় ব্যাংকিং কোম্পানি আইনটাই তো ওই যে এই সিআইবি সিস্টেম, এটা চালু হলো কবে? 1991-এ। এটা হওয়া উচিত ছিল তখন থেকে 20 বছর আগে।
কিন্তু তখন 20 বছর আগে করলে আমাদের দেশে দেখা যেত ইন্ডাস্ট্রি গ্রো করতো না। সেই ক্ষেত্রে ব্যাংকগুলোকেও কিন্তু পর্যাপ্ত একটা টাইম দেওয়া হয়েছে, টাইমের মধ্যে দিয়ে এটা ট্রানজিশন প্রসেস ফ্রম মার্কেট কমান্ড টু মার্কেটে চেঞ্জ হয়ে যাওয়ার জন্য আমাদের যে টাইম, সেই টাইমটা আমরা বেশি নিয়ে নিতেছি। এবং এই ক্ষেত্রে এখন যদি আমরা এগুলোকে যদি মানে এখন আমরা একটা স্টেজে আসছি মিডল ইনকাম কান্ট্রি বলে আমরা দাবি করতেছি, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে এখন আদার কান্ট্রিতে, কম্পিটিটিভ কান্ট্রিতে যখন ব্যাংকিং সিস্টেমে যে সমস্ত ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস, সেটাকে কিন্তু আমার অ্যাডপ্ট করতে হবে। অ্যাডপ্ট করে এটা আমার এখানে ইমপ্লিমেন্ট করতে যে হবে। আমি আসবো আপনার কাছে। তাহলে টু জি। বি কম্পিটিটিভ হওয়ার জন্য এটা কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে। আমি আসবো আপনার কাছে এই বিষয় নিয়ে। আমি একটু চট্টগ্রামে যেতে চাই, আমাদের একজন অতিথি রয়েছেন চট্টগ্রামে, রাশেদুল আলম মামুন, আপনি আমাদের সাথে রয়েছেন। আমরা ব্যাংকের যে ঋণ খেলাপি রয়েছে তাদের ব্যাপারে কথা বলছি। আপনি এর আগে আপনার সাথে যখন যোগ দিয়েছি আমরা, আপনি বলছিলেন যে পুরনো বিষয়কে ভুলে সামনে এগিয়ে যেতে হবে। আসলে আপনার কি পরামর্শ রয়েছে এখন এই যে ঋণ খেলাপিরা রয়েছেন বা বিভিন্ন যে নিয়ন্ত্রণকারী যে লাইনগুলো রয়েছে, আমাদের বাংলাদেশ ব্যাংক রয়েছে, আমাদের জনাব ডক্টর জামাল উদ্দিন বেশ কয়েকটি সেক্টর, বেশ কয়েকটি জায়গার কথা বললেন, রেগুলেটরি কমিশন যেগুলো রয়েছে, রেগুলেটরি কমিটি, কি করণীয় আসলে রয়েছে, আপনার কি পরামর্শ রয়েছে? আমার ধন্যবাদ আপনাকে। এ ব্যাপারে পরামর্শ যদি চাওয়া হয়, আমি বলবো ঋণ খেলাপিদের মধ্যে সেগমেন্ট করে বের করতে হবে আসলে কারা ব্যবসার কারণে ঋণ খেলাপি হয়েছে, আর জন্য ওনাদেরকে সুযোগ দিতে হবে। সেই সাথে এখানে যে লোকাল এক্সপার্ট যারা আছেন, যাদের কথা ইতিমধ্যে আলাপ হয়েছে, আমাদের দেশে সম্পন্ন লোকজন আছেন যাদেরকে নিয়ে তাদেরকে আমরা যদি করে দেওয়া হয়, আমার বিশ্বাস আমরা আগে যা হয়েছে তার থেকে অনেক কম সুযোগ এই ঋণ খেলাপি হওয়ার কম সুযোগ পাবে। আর যেই টাকা নিয়ে ব্যাংক থেকে ওরা কি সত্যিকার অর্থে ব্যবসা করছে নাকি অন্য কিছু করছে, এইটারও কিন্তু ব্যাংকের একটা মনিটরিং টিম থাকা দরকার। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব রাশেদুল আলম মামুন, আপনি আমাদের সাথে যোগ দিয়েছিলেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। জনাব এম এস শাকিল চৌধুরী, আমি একটা জিনিস শুনি যেটা বলছিলেন যে এটা আমিও বলেছি যে অনেকে অনিচ্ছাকৃতভাবে মানে খেলাপি হয়ে যাচ্ছে, তাদেরকে আমাদেরকে সহায়তা করতে হবে, তুলে আনতে হবে। এটি যেমন সত্য, যারা ইচ্ছাকৃতভাবে টাকাটা মেরেছে, লোন নিয়েছে, জনগণের টাকা, পাবলিকের টাকা, শেয়ার হোল্ডারের টাকা, তাদেরকে একেবারে সাঁড়াশি অভিযানে যেতে হবে। এর একটা প্রথম টনিক হবে, জামাল ভাই আপনি আমার সাথে একমত হবেন, যারা এইসব অনাচারের টাকা দিয়ে রাজনীতি করতে চায়, মনোনয়ন কিনতে চায় এবং ঋণ খেলাপি হলে কিন্তু নমিনেশন পাওয়া যায় না, এরকম একটা বিধান আছে। আপনারা কিন্তু অনেক সময় বিশেষ বোর্ড সভা করে তাদেরকে হালাল করবার জন্য, এগুলো আমরা অতীতে শুনেছি যে হালাল করবার জন্য কালকে তার নমিনেশন, আজকে বোর্ড মিটিংটা করে তাকে রিলিজ দেন, না হলে তো সে নমিনেশনের তারা বৈধ হবে না। এটা হিস্ট্রিক্যালি আমরা তো শুনে আসছি। ওই কথাটাই বলছি যে এই জায়গাগুলো থেকে রোধ করবার জন্য আপনি কালকে নমিনেশন দেবেন, আজকে না। আমার মনে হয় এখন থেকেই সকলগুলো অর্গানের একটা ডিক্লারেশন নেওয়া উচিত যে যিনি নমিনেশন নেবেন, নমিনেশন তারিখ থেকে 1 বছর আগে তিনি ঋণ খেলাপি না। ইভেন আপনার বিদেশি মোসাদের সাথে মিটিং করছে, হি ইজ এ ডিফল্টার। ভাই আমি ওই কথাই বলছি, ডিফল্টার যখন যেখানে ডিফল্টার থাকবে তিনি নমিনেশনের কারণে তিনি ডিফল্টার মওকুফ হবেন, আর 7 দিন আগে তার নমিনেশন বৈধ হবে, ভিআইপি ট্রিটমেন্ট নিয়ে এটা হবে না। তাহলে হবে কি, অনাচার, ব্যাংকিং ব্যবস্থা থেকে টাকা নিয়ে লুটপাট করে রাজনৈতিক প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করা, রাজনীতিতে দুর্বৃত্তায়ন মানে প্রবেশ করানো, এগুলো কিন্তু এই অনাচারকারীরা করে। এদেরকে অন্তত 1 বছর আগে তার যদি ট্র্যাক রেকর্ড, ব্যাংকিং এই যে ঋণ খেলাপি যে বলা হচ্ছে, অন্তত নমিনেশনের তারিখ থেকে 1 বছর আগে যদি সে ক্লিয়ার না থাকে, থাকতে হবে, এবং ক্লিয়ার না থাকে
আমি অনুরোধ করবো আমাদের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে এই জায়গাটা যদি করেন, আমাদেরকে ব্যবসায়ীদেরকে ব্যবসার জায়গাটা থাকতে দেন, রাজনীতিবিদরা করুক, ব্যবসায়ী রাজনীতি করতে পারে, যখন সে যেখানে যাবে সেই রকম ক্যারেক্টার তার বিহেভ হবে। আমি এখান থেকে ব্যাংকের টাকা মেরে দিব, গিয়ে করব নমিনেশন, তারপরে হবে এমপি, তারপরে ব্যাংকের এমডি সাহেব কেমনে আমাকে ধমক দিবে, আমি আর একটা কমিটির চেয়ারম্যান হব, তারপরে আমি আর বিভিন্ন রকমের দায় দায়িত্ব পাবো সরকারি, তখন তো সেইগুলো কিনতে চায়, অন্যায়ের টাকা দিয়ে কিনতে চায়। এই কেনা যদি বন্ধ না করা হয়, সামাজিক অনাচার রোধ করা যাবে না, ব্যাংকিং ব্যবস্থাকে রোধ করা যাবে না। আজকে ব্যাংকের যে অবস্থাগুলো হচ্ছে, অনেকগুলো ব্যাংকে আমরা জানি বুক অ্যাডজাস্টমেন্ট করছে, আপনি লোন রিকনস্ট্রাকশন করছেন, কিন্তু সত্যিকার অর্থে এগুলো বুক অ্যাডজাস্টমেন্টই হচ্ছে, আসলে আপনি টাকা পাবেন কিনা এই টাকা 5 বছর পরে, 3 বছর পরে এগুলো যদি ব্যাড হয়, তাহলে তো আরো কয়েক লক্ষ কোটি টাকা আপনার ব্যাড লোন হবে। সুতরাং এখন থেকে যদি সাঁড়াশি অভিযানের দিকে যদি না যাওয়া যায়, যতটুকু রক্তক্ষরণ হয়েছে এখনো যদি আপনি এটাকে বন্ধ করতে না পারেন, তাহলে রক্তক্ষরণ হতেই থাকবে। আর আমি যে কথাটা বলেছি, আমি আবার এটার উপরে জোর দিতে চাই, আমি সকলগুলো প্রতিষ্ঠানকে অনুরোধ করব যে ঋণ খেলাপি মানে হলো 1 বছর আগে আপনাকে পরিষ্কার থাকতে হবে, আপনি রেগুলার থাকতে হবে, এবং যারা ঋণ খেলাপি, যে ব্যবসা করতে পারছে না, তার ঋণের কারণে বোঝা হয়ে গেছে, তার রাজনীতিতে সেবা করার দরকার নাই তো। বহু লোক আছেন প্রত্যেক রাজনৈতিক দলে, উনার এলাকাতে বহু লোক আছেন যিনি এমপি হতে পারবেন। আমার ঋণ খেলাপিকে নিয়ে কেন করতে হবে, তাকে কেন হালাল করে জায়েজ করে নিয়ে আসতে হবে? নাই। আর তুমি থাকো 1 বছর ওয়েট করো, সামনে নমিনেশনের সময় তোমাকে দেখা যাবে। তার আগে তুমি পরিষ্কার হয়ে পাক সাফ হয়ে আসো। নিজের ব্যবসা চালাইতে পারছো না, ঋণের বোঝা, সেখান থেকে তুমি আমার রাজনীতি করার দরকার কি? আমি এই জন্য এই প্রতিষ্ঠানগুলো যদি আমাদের একমত হয়, সত্যিকার অর্থে রাজনীতি ভালো হবে, দেশ ভালো হবে, ব্যাংকিং ব্যবস্থার উপরে চাপ কমবে। প্রভাবশালী লোক যখন ঋণ খেলাপি হয়, ব্যাংকের কিছু করবার থাকে না, সে বহু রকমের ফোন করায়, নিজেও করে, নানান রকমের চাপ দেয়। এই জায়গাগুলো থেকে মুক্ত হতে হলে ব্যবস্থাপনাটাকে শক্তিশালী করতে হবে, প্রফেশনালিজমটা সেখানে যদি ব্যাংকিং ব্যবস্থায় রাখা যায়। একজন ব্যাংকের চিফ এক্সিকিউটিভ যখন কোমরে দড়ি বেঁধে নিয়ে যায়, আমরা টেলিভিশনের স্ক্রিনে দেখি, তখন আমাদের ভালো লাগে না। এটা আমাদেরকে খারাপ জিনিস আমাদের সামনে নিয়ে আসে, আমাদের আন্তর্জাতিকভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে। আমরা চাই বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা, আমাদের এক্সিকিউটিভসরা, আমাদের বোর্ডগুলো স্বচ্ছভাবে চলবে। যে সহায়ক শক্তি হিসাবে সরকার এবং রাষ্ট্রের দেওয়া উচিত, সেই দৃষ্টিভঙ্গি, ডিক্লারেশনটা থাকতে হবে। অর্থমন্ত্রী যখন বলেন আমি অসহায়, তখন তো আমরা একেবারে মারা যাওয়ার অবস্থা হয়ে যায়। অর্থমন্ত্রী বলতে হবে আমি শক্তিশালী, আমার থেকে শক্ত হাত কারো নাই। আর্থিক খাতে আপনি অনাচার করেছেন তো মরেছেন। একেবারে রাষ্ট্রের প্রধান জায়গা থেকে বলতে হবে আর্থিক খাতে অনাচার করেছেন, অর্থ মন্ত্রণালয় যে দায়িত্ব নেবে সেইখানে হবে। এই ডিক্লারেশনগুলো, মেসেজগুলো হাটে এবং মুখে সমানভাবে থাকতে হবে, তাহলে ব্যাংকিং ব্যবস্থার আমি এই বিষয় নিয়ে ডক্টর জামালউদ্দিনের কাছে আসবো। আমি ছোট্ট একটা বিরতি নিতে চাই। দর্শক, ছোট্ট একটি বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত জানাচ্ছি দর্শক। বিরতির পর আমরা আবারও আমাদের আলোচনা চলে যাচ্ছে। আমাদের আজকের আলোচনার বিষয়, আমরা ব্যাংকিং ব্যবস্থাপনার আলোচনা করছি। ডক্টর জামালউদ্দিন, আমরা শেষ পর্বে চলে এসেছি, আর খুবই কম সময় রয়েছে আমাদের হাতে। আমরা আপনার কাছ থেকে এবার জানতে চাই যে এই যে সমস্যাগুলো হচ্ছে, ঋণখেলাপি কিংবা যে রেগুলেটরি কমিশনগুলো রয়েছে, যে রেগুলেটরি অর্গানসগুলো রয়েছে, কি ধরনের শক্তি তাদের হাতে এখন দেওয়া সম্ভব? তাদের হাতে কি আদৌ সেই শক্তি রয়েছে? শক্তি অবশ্যই আছে, উনি অ্যাপ্লাই করতেছেন না। আমি বলবো না যে রেগুলেটরি কমিশনের পাওয়ার নাই, আছে। কিন্তু আপনার দেখেন বিচারহীনতার সংস্কৃতি যেটা আমাদের এখানে, ভাই এটা বলছেন, এবং এটা অনেকভাবে আলোচিত এখন সমাজে, সেটা হলো যে বিচারহীনতা, বিচার যদি রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট এটা যদি বলেন, সেটা যদি না থাকে, তাহলে আপনার এই সিস্টেম চলে থাকবে। এবং এই বিচারক, যেমন আপনার কোর্টে, যে আমাদের কোর্টগুলো যেগুলো আছে, কোর্টে আপনার কমার্শিয়াল কোর্ট কয়টা আছে, যেগুলো অর্থনৈতিক আদালত বলা হয়েছে, ওখানে কিন্তু এক্সপার্ট আছে নাই, কম। এবং সেখানে বিচারক যে শুধু ল পাস করলে বিচারক হবে, নট নেসেসারিলি। আমেরিকাতে যান, সোশ্যালজি থেকে পাস করে বিচারক হয়েছে, সে তো তার হলো মানে তাকে হেল্প করবে তার সাবঅর্ডিনেটসরা, অ্যানালাইসিসটা দিবে, অ্যান্ড হি উইল মেক দি জাজমেন্ট। এবং এই জাজমেন্টের ক্ষেত্রে আপনার নট নেসেসারিলি আমাদের এখানে যে এই সমস্ত কোর্ট সিস্টেম যেটা আছে, এটা অ্যাডুকুয়েট না। মানে ফাইন্যান্সিয়াল কোর্ট, কমার্শিয়াল কোর্ট, এগুলোকে কিন্তু আরও রিঅর্গানাইজ করা লাগবে। এবং সেই ক্ষেত্রে ওই রেলিভেন্ট প্রফেশনালদেরকে আপনাকে ইন্ডাক্ট করতে হবে। ইন্ডাক্ট করে
ব্যাংকিং সিস্টেমে ব্যাংকের জন্য আদালত সিস্টেম যদি আপনি যেটা আছে সেখানে যদি আপনার কোর্টটা চালু করেন, সেই কোর্টে যদি আপনার একটা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর, চেয়ারম্যান ছিল, এরা 30-34 বছর 40 বছর চাকরি করছে ওখানে, চাকরি করে তো দে অ্যাকোয়ার্ড দি নোজ হি নোজ দি থিংস, এবং সেক্ষেত্রে সেই লোকটাকে যদি আপনি ওখানে দেন এই বিচার এখানে দেন না। আমাদের এখন যে কোর্ট সিস্টেম, এই কোর্ট সিস্টেমে কিন্তু এগুলার সম্বন্ধে এক্সপার্ট লয়ার ভেরি ভেরি স্মল নাম্বার। এখানে যতগুলো মামলা আছে শত মামলা যদি আপনাকে শেষ করতে হয় তাহলে আপনার ধরেন এই এক্সপার্টিস আপনার এখানে দেশে নাই, তখন আপনারা বিদেশ থেকে হায়ার করতে চান। কিন্তু উইদিন দ্য সিস্টেম আপনার আছে, নট নেসেসারিলি যে ল গ্রাজুয়েট হলে উনি বিচারক হবেন, এটা কিন্তু এই সিস্টেমটাই চেঞ্জ করা উচিত, রাষ্ট্রীয় সিস্টেম। এবং সেটা তো আমরা এখন এই সিস্টেমে তো আন্ডারে আসি, এবং এর মধ্যে থাকার মধ্যে দিয়ে দেখা গেছে যে কথার সাথে সাথে আমরা দুদকে নিয়ে যেতেছি, কোর্টে নিয়ে যেতে, কোর্টে কখন যাবে 5% অফ দি প্রবলেম বা 3% অফ দি প্রবলেম হোল সিস্টেমের। সেখানে আপনার যেগুলা উইদিন দি সিস্টেম আমি ঠিক করতে পারতেছি না, সেই ক্ষেত্রে আমি আই ক্যান টেক দ্যাট ইন দ্যাট পার্ট। কিন্তু এইখানে ডিসিশন নেওয়ার মতন অনেকগুলা ওয়ে আছে, সেগুলাকে উই আর নট অ্যাপ্লাই। আমরা সবসময় ঠেলেই খালি দুদকের কাছে পাঠাচ্ছি, কোর্টের কাছে পাঠাচ্ছি, উই আর থিঙ্কিং দ্যাট কোর্টের ডিসিশন দিয়ে দিতেছে। সেই কোর্টেও কিন্তু ডিফিসিয়েন্সি আছে, কোর্টে এখানে সেখানে আপনার ওই রেলিভেন্ট নলেজ এক্সপার্টিস নাই এই সমস্ত ব্যাপারে। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন এক্সপার্টদেরকে এই সমস্ত বিচারক ইয়াতে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, কোর্টের হেড করা হয়েছে, তারা সেগুলো অ্যানালাইসিস করে রিপোর্ট দিব, গভর্নমেন্টের কাছে রায় দিবে, এবং এই রায় দেশের প্রচলিত আইন কানুনের পরিপন্থী হবে না। তো সেটা তো আপনার এই বিচারটা তো হচ্ছে না। যেমন একটা লোক ধরেন আপনার ওই যে উনি যেটা বললেন যে আপনার লোন নিলেন, ডিফল্ট হইয়া উনি কি করলেন, এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে যাচ্ছেন, আরেক ব্যাংকে যাচ্ছে ডকুমেন্ট ইনফরমেশন হাইড করি, সেখানে গেলেন, সেখানে যায় ওনারা লার্জার নাম্বার অফ ব্যাংকস ইজ অ্যানাদার প্রবলেম। ডকুমেন্ট ইনফরমেশন হাইড করে অবশ্যই হচ্ছে না বলেই তো এগুলো তো আপনি ধরেন একটা ব্যাংক, আপনি একটা এক্স ব্যাংক, উনি ওয়াই ব্যাংক, এবং ওনার কাছে আমি গেলাম, আমি যাই বলে আমি এখানে ডিফল্টার হয়ে এখানে হাইড করি, আপনার কাছে চলে গেলাম, যাই আপনাকে বললেন যে ভাই আপনি তো নতুন ব্যাংক, তখন আপনার ক্লায়েন্টের দরকার, তখন আপনি আমাকে শুধু সাদরে গ্রহণ করে নিতেছেন, ইভেন ইন্টারেস্ট রেট কমাইয়া দিলেও নিতেছেন, কিন্তু লোনের পরিমাণও বাড়াই দিতেছেন। বাট মাই capability, financial capability and resource capability does not permit to get more loan, additional loan পাওয়ার যোগ্যতা নাই। তারপরেও কিন্তু আপনি দিচ্ছেন ফর মার্কেটিং, বেটার মার্কেটিং, ইউ আর এ সাকসেসফুল ম্যানেজার। বিভিন্ন ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা বারবারই একটা পিছুটানের কথা শুনছি, কেউ হয়তো পিছন থেকে টেনে ধরে আছে। এই পিছন থেকে টেনে ধরে কে থাকছে? আমরা বারবার কথার বারবার একটা রাজনৈতিক অসদিচ্ছা, রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার, এই বিষয়গুলো কিন্তু বারবার আমি এই জায়গাটাতে এটা রোধ করতে হলে প্রথম হলো সবগুলো রাজনৈতিক প্রতিষ্ঠানের একটা নৈতিক ঐকমত্য হতে হবে যে আমরা অনাচারকারীদেরকে কোথাও প্রশ্রয় দিব না। ব্যাংকের ডিফল্টার আমি আমার কোনো কমিটিতে তারা জায়গা দিব না, তাইলে পাক সাফ লোকজনকে রাজনীতিতে আনা যাবে। আমরা কিছুদিন আগে এই যে ক্ষমতাসীন দলের সেক্রেটারি জেনারেল সাহেবের কথা শুনেছি, উনি বলছিলেন যে ভালো লোকজন রাজনীতিতে আসছে না, ভালো লোকজন রাজনীতিতে আসতে পারছে না খারাপ লোকজনের এত রকমের প্রভাব প্রতিপত্তির কারণে, বিশেষ করে আর্থিক প্রভাব প্রতিপত্তি। ভালো লোক তো খুব বেশি আর্থিক প্রভাব অর্জন করতে পারছে না, কারণ ভালো থাকতে হলে তাকে নিয়মের মধ্যে থাকতে হয়। নিয়মের মধ্যে থাকলে আপনি আনলিমিটেড মানি ইনকাম করতে পারবেন না। যারা নিয়মের বাইরে থাকছে, আলগা টাকা রোজগার করতে পারছে, তারাই কিন্তু এই জায়গাগুলোতে যাচ্ছে। মানে এখানে ওনার সাথে আরেকটা জিনিস আমি যোগ করেছি, ব্যাড মানি ড্রাইভস গুড মানি আউট অফ মার্কেট। ইয়েস, এবং এই খারাপ লোকগুলো কিন্তু ভালো লোকগুলোকে দাঁড়াতেই দিচ্ছে না। আরে সবচেয়ে বড় মিছিল করতে পারে তো যে বেশি টাকা ব্যাংকে থেকে মেরেছে, তো ভালো লোক তো সেটাও পারছে না, তো উনি বলবে যে তার ক্ষমতা বেশি এলাকায়, তারে দিলে ভোট বেশি পাওয়া যাবে, তে বেশি ক্যাম্প করতে পারবে, বেশি পোস্টার বানাতে পারবে। এই জায়গাগুলো থেকে আমাদের আমরা উৎসাহিত করছি, আমরা ইনডাইরেক্টলি উৎসাহিত করছি, আমরা ভালো কথা বলছি কিন্তু ইনডাইরেক্টলি উৎসাহিত করছি। আমাদের এই জায়গাগুলো থেকে সরে আসতে হবে। আপনি 1 লক্ষ পোস্টার বানিয়ে দিয়েছেন, 86 লক্ষ টাকা খরচ হয়েছে, কথার কথা বললাম। এই 86 লক্ষ টাকা আপনি কিভাবে কোত্থেকে আনলেন, আপনি কোথাও খেলাপি কিনা, এগুলো যদি পিছন থেকে যদি একটু খোঁজখবর না নেন লিডাররা, তাহলে কিন্তু এই জিনিসগুলো উৎসাহিত হবে। ভালো রাজনীতিবিদ সরে যাবে। স্বাভাবিকভাবে এখন ব্যাংক ব্যবস্থার উন্নয়ন, আমি একদমই শেষ করব অনুষ্ঠান, আপনাকে দিয়ে শেষ করব, সংক্ষেপে যদি কিছু বলতে চান। আমি চাই যে ব্যাংকিং ব্যবস্থার মধ্যে যথেষ্ট ভালো লোক আছে, বোর্ডে ভালো লোক আছে, ম্যানেজমেন্টে ভালো লোক আছে, ভালো বড়োয়ার আছে, ভালো ক্লায়েন্টস আছে, ভালো বিজনেস কমিউনিটি আছে। এই ভালোগুলোকে
উৎসাহিত করতে হবে এবং খারাপগুলোকে ডিসকারেজ করতে হবে। সকল রকমের রেগুলেটরস যেন এই মানসিকতাটা সামনে দেখাতে পারে। জনাব এম এস সাইকুল চৌধুরী এবং ডক্টর জামাল উদ্দিন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, শেষ করছি আজকের মতো। আমরা আশা করছি দেশের ব্যাংকিং ব্যবস্থাপনা উন্নতি হবে এবং যে পরামর্শগুলো আমাদের অতিথিরা দিলেন, যে ঘাটতির জায়গাগুলো বললেন, সেই জায়গাগুলো থেকে বেরিয়ে এসে আবার আমাদের দেশের অর্থনীতিতে এই ব্যাংকিং ব্যবস্থাপনা অবদান রাখবে, এমনটা আমরা প্রত্যাশা করছি। ভালো থাকবেন সবাই। আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।